এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কারণ নেই। সকালে সচিবালয় নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচার কাজ শুরু হবে। শঙ্কা নেই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলেও অভিযোগ করেন ডক্টর জাহিদ। ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল। তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। জানান, জুলাই জাদুঘরে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এ ব্যবস্থা করা হবে। একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে না। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব পড়বে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া সংসদ এলাকায়। এজন্য সরকারি ও বিরোধী দুই দলই প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করতে। এই নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা ডাকে সংসদ সচিবালয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অংশ নেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনও। সভা শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে সময় পাবেন ৩ ঘন্টা। তবে ভোট দিতে হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম প্রকাশ্য অথবা আমি গুগলি দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মালিক ক, আমি তাকে ভোট দিছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড আমি তাকে ভোট দিয়েছি। যদিও ক্ষমতার ভারসাম্য আনতে জুলাই সনদ বাস্তবায়নের পর এই নির্বাচন দেয়া উচিত ছিল বলে মনে করে বিরোধী দল। প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এদিকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না বলেও জানান চিফ হুইপ। একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের আহ্বান করা বিশেষ বৈঠকে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সংসদের বিশেষ অধিবেশন না থাকায় এই বৈঠকের বিষয়ে আজই গেজেট প্রকাশ করবে কমিশন। ভোটে থাকবে ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স, যা পৌঁছানো হবে কমিশন থেকে। ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ১৯৯১ সালের পর এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলীয় জোট। মঙ্গলবার সকালে এ বিষয়ে জাতীয় সংসদে স্পিকার ও হুইপদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব। এরপর ইসিতে আয়োজন করা হয় অনানুষ্ঠানিক কমিশন সভার। পরে ইসি সচিব জানান, ২০ আগস্ট ভোট গ্রহণের দিন সংসদে ৩টি স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ করবে কমিশন। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোট গ্রহণের সাথে সাথে শুরু হবে গণনা ও প্রাথমিক ফল প্রকাশ। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। তার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। ওয়ান করবেন নির্বাচনকর্তা, যেহেতু সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। ব্যালটের বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নাম্বার ও ভোটারের স্বাক্ষর, আর ডানে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম। ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন থেকে ২০ জন ব্যক্তি উপস্থিত থাকবেন। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দেশের অর্থনীতিকে চাঙা করতে রপ্তানি বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও এনবিআর এর কর্মকর্তা সহ বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এজন্য আমরা ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজ করার জন্য যে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে বাধাগ্রস্ত করা বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমকে এবং বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে বাধাগ্রস্ত করা, এখান থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা ডিরেগুলেশন আমাদের বাজেটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং ডিরেগুলেশনকে আরও কার্যকর করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই সভাটা। শিক্ষা ব্যবস্থার নানা সংকটের মধ্যেও এবার এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ফলাফল নিয়ে নানা আলোচনা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। রেজলিউশনের অংশ বিশেষ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও মন্তব্য তার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। মঙ্গলবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণের শিক্ষা শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি দাবি করেন বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এবার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। এবার রেজাল্ট ভালো হয়েছে বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও তার দাবি। একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটা প্রজ্ঞাপন জারি হবে। একই অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুণগত মানের দিক থেকে প্রত্যাশিত অগ্রগতি করতে পারছে না। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় না থাকায় দক্ষ জনশক্তি তৈরিতেও আছে ঘাটতি। বড় রকমের বাধা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, বিশাল পরিমাণে। কিছুক্ষণ আগে বলা হলো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আই ডোন্ট ফাইন্ড ইট দ্যাট। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। পরিবারে আয় করার মানুষ আর নেই, তাই সামনের দিনগুলো কিভাবে চলবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সৌদি আরবের সোফা কারখানার আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিবার। তারা বলছেন এখন প্রতিদিনের সংসার খরচ আর ঋণ শোধ করা নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। এ অবস্থায় নিজেদের খরচে স্বজনের মরদেহ দেশে আনা তাদের পক্ষে সম্ভব নয়। বুলবুল আহমেদের প্রতিবেদন। সন্তান হারিয়ে শোকে কাতর নওগাঁর দুবাই গ্রামের শুভর মা। সন্তান হারা এই মা জানেন না সন্তানের মরদেহ ফেরত পাবেন কিনা। নিজের খরচে সন্তানের মরদেহ ফিরিয়ে আনার আর্থিক সঙ্গতি নেই তাদের। কেউ ছিল পরিবারের একমাত্র পুরুষ সদস্য, কেউ বিধবা মায়ের একমাত্র সন্তান। রেখে গেছে অবুঝ সন্তান, কারো শিশু অসুস্থ। পরিবারে বৃদ্ধ মা বাবা হয়েছেন নিঃসন্তান। সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ জনের প্রায় সবার পরিবারের গল্প এমনই হৃদয় বিদারক। এখন আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ নেই। আমার ছোট বাচ্চাটা মাত্র ৮ মাস বয়স, এখনো শেষ হয়নি। ছেলেপেলেগুলো মারা গেছে, তারা তো গরিব মানুষ, তারা লাশটা দেশে আর তাদের দিকে তাকানোর দরকার। কিন্তু এরা মারা গেলে এদের লাশ নিয়ে আসা দায় সরকার পাওয়া যায় না, এরকম ধর্ণা দিতে হয়, অনেক হয়রান পেরেশান হতে হয়। স্বজনরা আরো জানান, দেশের জন্য যারা রেমিটেন্স আনে তাদের কেউ কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মারা গেলে সরকারি খরচেই তাদের মরদেহ দেশে আনা উচিত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনও জরুরি। তারা মনে করেন এ ব্যাপারে আইন থাকা দরকার। দুটোজন সরকার থেকে এমন আইন পাস হয় যে এগুলো মাঝে মাঝে ঘটতেছে, দেশে হচ্ছে, আমার সাথে হতে পারে, আরেকজনের সাথে এরকম হচ্ছে। যে প্রবাসীরা মারা গেলে যেন তাদের পক্ষে থেকে তারা যেন দেশে তাড়াতাড়ি তা পাঠিয়ে দেয় এবং যেন তাদের পরিবারের দায়িত্ব সরকার যেন নেয়। প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের সঙ্গে আমাদের এমপি মহোদয় এস.এম. রেজাউল ইসলাম রিজুর সার্বক্ষণিক যোগাযোগ আছেন। এ নিয়ে নওগাঁর সংসদ সদস্য জানান, সরকারি খরচেই মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে। দেওয়ার জন্য কথা বলছি, চেষ্টা করছি। রবিবার সৌদি আরবের রিয়াদের ওই সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যান ১৬ জন। বুলবুল আহমেদ, ৭১, নওগাঁ। ১ বছর আগে বেসামরিক বিমান চলাচল আসামি কর্তৃপক্ষের 2 প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল দুদক। অথচ 1 বছর পর তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানায় দুদক। আর এতেই ওই 2 প্রকৌশলীর পদোন্নতি হয়। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই টনক নড়েছে প্রতিষ্ঠানটির। এবার মামলা থাকার বিষয়টি উল্লেখ করে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান দুদক সচিব। গণঅভ্যুত্থানের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়নের শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানে নেমে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করে কমিশন। প্রতিটি মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ অনেককে আসামি করা হয়। পৃথক 2 মামলায় তার সঙ্গে আসামি ছিলেন প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদ। বর্তমানে মানি লন্ডারিং শাখায় মামলাগুলোর তদন্ত চলছে। তাদেরকে ছাড়পত্র দেয় দুদক।
এটা আমি আজকে এসে সকালে শুনলাম যে ভুলটা হয়েছে সেটা সংশোধনীতে যাচ্ছে। আমাদের চিঠি আমরা এটা পুনঃস্থাপন করতে যাচ্ছি, আর এটা ইন্টেনশনালি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। যদি কেউ ইন্টেনশনালি করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিচ্ছিন্নভাবে নয়, সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এসডিজির অর্জনে মানুষকে সচেতন করতে হবে। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক এ জাতীয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনে সমতা ভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জন বিষয়ক এই অধিবেশনে স্বাস্থ্য, জেন্ডার সমতা, নিরাপদ পানি, স্যানিটেশন ও বৈষম্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। লক্ষ্যমাত্রা 5 কিন্তু যে সমতার কথা বলে তার মধ্যে অনেক বড় বাধা হিসেবে আমরা দেখেছি নারীর উপর সহিংসতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি অ্যাচিভ করতে চাই আমাদেরকে মানে হাঁটা থেকে দৌড়ালেই হবে না, আমাদেরকে উঠতে হবে, এবং সেটা হচ্ছে 10% পার ইয়ার। এতে পানি সম্পদ মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার। যারা দেশের পানির বিশেষজ্ঞ রয়েছেন তাদের সহযোগিতা আমরা নিচ্ছি, যারা পরিবেশবিদ তাদের সহযোগিতা আমরা নিচ্ছি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে নয়, সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বিচ্ছিন্নভাবে এনই সাহেব একটা পানির কাজ করবেন, হোম মিনিস্ট্রি একটু কড়াকড়ি করবেন নারী নির্যাতন বন্ধের জন্য, সমাজ কল্যাণ মন্ত্রী কিছু টাকা দেবেন। আমাদের ইনইকুয়ালিটিও কমিয়ে আনতে হবে, আমাদের এডুকেশন অ্যাভেলেবল করতে হবে সন্তানদের কাছে, গরিব ধনী নির্বিশেষে। এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কী কী পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলেই মিনিস্ট্রিগুলি বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ বিচ্ছিন্নভাবে বছরে একবার এখানে আয় না সুন্দরভাবে করে হয়তো একটু খাওয়াবে না, লাভ হবে না। তার মতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। কি কি কাজ করতে হবে এসডিজি কে আমাদের অ্যাচিভ করতে হবে। মামুন হোসাইন, 71, ঢাকা। সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরে নেই কেউ। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকে, এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলো নীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন, সবার সাথেই আলোচনা করা হবে। মোহন ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে, ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না, ওখানে যে নাম দেওয়া হয়েছে নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই, জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেজন্য তাদের রাখা হয় না, সেজন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি, কমা, সেমিকলন, শব্দ, অক্ষর, বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে।
একজন বিশেষজ্ঞ মনে করেন সকল দল ঐকমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে সেটা আইনগতভাবে বৈধ হবে, সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাও আইনগতভাবে বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।